তাহলে আমি শুরু করি। হ্যাঁ, কালকে তোমাদের এর আগের ক্লাসে তোমাদের এটা দিয়ে শেষ করছিলাম যে বাইলকে কেন ডাইজেস্টিভ জুস বলা হয়। হ্যাঁ, বাইলকে তোমার যদিও বাইলের ভিতরে কোনো এনজাইম নাই, হ্যাঁ, তারপরেও তোমার বাইলকে আমরা ডাইজেস্টিভ জুস বলি। কেন বলি? কারণ it helps in digestion of fat by the process of emulsification. যেহেতু এটা ফ্যাট ডাইজেশন এবং ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে, সেজন্য এই বাইলকে আমরা ডাইজেস্টিভ জুস বলি। একটা হচ্ছে তোমার যেহেতু ইট হেল্পস ইন ডাইজেশন অফ ফ্যাট বাই দ্য প্রসেস অফ এমালসিফিকেশন। হোয়াট ডু মিন বাই এমালসিফিকেশন? এমালসিফিকেশনটা কি? যে বাই এমালসিফিকেশন large fat globules are broken down with the help of bile salt and lecithin. Therefore, increase surface area of fat for better of pancreatic lipase and on fat globules. তোমার ফ্যাট গ্লোবুলস গুলো লার্জ থাকে, এগুলিকে এমালসিফিকেশন প্রসেসের মাধ্যমে কি করা হয়? ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করলে তখন সারফেস এরিয়াটা বেড়ে যায়। এই কাজটা কে করে? বাইল সল্ট এবং ল্যাসিথিন করে। তখন প্যানক্রিয়েটিক লাইপেজ ওই ইনক্রিজ সারফেস এরিয়ার উপরে, ফ্যাটের ইনক্রিজ সারফেস এরিয়ার উপরে কাজ করতে তার সুবিধা হয়। আর একটা কি? ইট হেল্পস ইন ফ্যাট অ্যাবজর্পশন। কিভাবে করে? বাই ফর্মিং মাইসিলি। এই মাইসিলিটাও ফর্ম করে তোমার বাইল সল্ট। এই বাইল সল্ট কোথায় থাকে? বাইলের ভিতর থাকে। এখন এই বাইল সল্ট কি করে? যে ফ্যাট ডাইজেশনের যে এন্ড প্রোডাক্ট থাকে, ফ্যাট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট আমরা কি পাই? ফ্যাটি অ্যাসিড পাই, 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল, কোলেস্টেরল পাই, আর লাইসোফসফোলিপিড। এগুলির সাথে একসাথে এই বাইল সল্টটা ইন্টারেক্ট করে ভিটামিন লাইক ভিটামিন এ, ডি, ই, কে। আমরা জানি ফ্যাট সলুবল ভিটামিন ফ্যাটের সাথেই তোমার অ্যাবজর্ব হয়। এই মাইসিলি ফর্ম করে তোমার মাইসিলির সাহায্যে তোমার ফ্যাট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট আর এর সাথে তোমার ভিটামিন গুলো অ্যাবজর্ব হয়। তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে হোয়াট ডু মিন বাই জাইমোজেন? জাইমোজেনটা কি? The proteins that are synthesized and treated as inactive precursor proteins are known as zymogens. জাইমোজেন্সটা এক কথায় ইনঅ্যাক্টিভ প্রোটিন, হ্যাঁ, যেটা তোমার এটা একটা প্রোটিন কিন্তু তোমার এটা মানে এটা তোমার এনজাইম, কিন্তু তোমার এটা হচ্ছে তোমার ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, এটা ইনঅ্যাক্টিভ প্রোটিন। যে প্রোটিনটা, এটা protein that are synthesized and secreted as inactive precursor proteins are known as zymogens. মানে এটা তোমার ইনঅ্যাক্টিভ ফর্ম হয়। এখন কতগুলো, যেমন এই যে এর আগের জুসগুলোর কম্পোনেন্টের মধ্যে তোমাদের ইয়ে করেছিলাম যে যেমন পেপসিনোজেন, এটা হচ্ছে জাইমোজেন একটা, হ্যাঁ, ডাইজেস্টিভ জুসের একটা জাইমোজেন পেপসিনোজেন। আর এটাকে অ্যাক্টিভেট করে কে? গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এটার অ্যাক্টিভ ফর্মটা কি? পেপসিন। আর টিপসিনো, এটাকে অ্যাক্টিভেট কে করে? এন্টারোকাইনেস এনজাইম। এন্টারোকাইনেস কোথায় থাকে? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে এন্টারোকাইনেস এনজাইমটা টিপসিনোজেনকে ট্রিপসিনে কনভার্ট করে। সিমিলারলি তোমার কাইমোটিপসিনোজেন, এটা ইনঅ্যাক্টিভ ফর্ম, এটাকে অ্যাক্টিভ ফর্মে করে তোমার কাইমোটিপসিন। কাইমোটিপসিনটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এরপরে যতগুলো আছে যেমন প্রো কার্বোঅক্সি পেপটিডেজ, প্রো এলাস্টেজ, প্রো কলিপেজ, প্রো ফসফোলাইপেজ A2, এগুলি সবই ইনঅ্যাক্টিভ ফর্ম। এগুলো হচ্ছে তোমার জাইমোজেন। এই শেষের গুলোকে অ্যাক্টিভেটেড করে কে? টিপসিন। টিপসিন এদেরকে ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে অ্যাক্টিভেটেড করে তোমার অ্যাক্টিভ ফর্মে করে। যেমন কাইমোটিপসিনোজেনকে তোমার কাইমোটিপসিন করে, প্রো কার্বোঅক্সি পেপটিডেজকে কার্বোঅক্সিডেজ করে, প্রো ইলাস্টেজকে ইলাস্টেজ করে, প্রো কলিপেজকে কলিপেজ করে, প্রো ফসফোলাইপেজ A2 কে ফসফোলাইপেজ A2 করে। তাহলে এগুলি হচ্ছে তোমার জাইমোজেন।
এদেরকে কে অ্যাক্টিভেট করে আর এদের অ্যাক্টিভেট ফর্ম এগুলি। এখন হচ্ছে তোমার পেপটিডেজ। হ্যাঁ, পেপটিডেজ মানে এগুলো হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম হুইচ ডিগ্রেডস পেপটাইডস। হ্যাঁ, পেপটাইডসকে যেগুলি ভাঙে সেগুলি হচ্ছে তোমার পেপটিডেজ। এটা একটা প্রোটিওলাইটিক এনজাইম। এই পেপটিডেজ দুই ধরনের আছে, একটা হচ্ছে এক্সোপেপটিডেজ, একটা এন্ডোপেপটিডেজ। একটু মনে রাখবা, এক্সোপেপটিডেজ এটা ভাঙবে কোথায়? ইট ব্রেকস দ্য টার্মিনাল পেপটাইড বন্ড ফর্মিং অ্যামিনো অ্যাসিড। দুই সাইডের দুটা টার্মিনাল এন থাকে, একটা হচ্ছে এন টার্মিনাল এন, একটা সি টার্মিনাল এন। এই শেষের দুটা বন্ডটাকে এই এক্সোপেপটিডেজ তোমার এনজাইম ভাঙবে। তাহলে তোমার মনে রাখতে হবে যে এক্সো মানে বাহিরের দিকে যে দুটা বন্ড, সেই দুটা বন্ডকে তোমার ভাঙে। সাধারণত দুটা এন থাকে, একটা হচ্ছে এন টার্মিনাল এন, একটা হচ্ছে তোমার সি টার্মিনাল এন। এন টার্মিনাল এন্ডে যে পেপটাইড বন্ড থাকে সেটাকে কে ভাঙে? অ্যামাইনো পেপটিডেজ। আর সি টার্মিনাল এন্ডে তোমার যে পেপটাইড বন্ড থাকে সেটাকে কে ভাঙবে? কার্বক্সি পেপটিডেজ। হ্যাঁ, তাহলে এক্সোপেপটিডেজ অনেক সময় জিজ্ঞেস করা হয় ভার্বাতে, বিশেষ করে যে হোয়াট আর দ্য এক্সোপেপটিডেজ, তখন তোমরা কি বলবা? মানে অ্যামাইনো পেপটিডেজ আর হচ্ছে কার্বক্সি পেপটিডেজ। কেন এদেরকে এক্সোপেপটিডেজ বলা হচ্ছে? বিকজ দে ব্রেকস দ্য টার্মিনাল পেপটাইড বন্ড ফর্মিং অ্যামাইনো অ্যাসিড। মানে অ্যামাইনো পেপটিডেজ যেটা, সেটা এন টার্মিনাল এন্ডে ভাঙবে, আর কার্বক্সি পেপটিডেজটা সি টার্মিনাল এনটাকে ভাঙবে। এখন আর এন্ডোপেপটিডেজ, এদের কাজ কি? দে ব্রেকস দ্য ইন্টারনাল পেপটাইড বন্ড। ভিতরের যে পেপটাইড বন্ড গুলো আছে সেগুলিকে তোমার ভাঙবে কে? এন্ডোপেপটিডেজ। যেমন তোমার পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলি হচ্ছে তোমার এন্ডোপেপটিডেজ। এন্ডো মানে এরা ইন্টারনাল যে পেপটাইড বন্ড, ভিতরের যে পেপটাইড বন্ড, সেই পেপটাইড বন্ডকে ভাঙবে এন্ডোপেপটিডেজ। আর এক্সো ভাঙবে তোমার বাহির টার্মিনাল যে পেপটাইড বন্ড সেই দুটোকে, একটা হচ্ছে এন টার্মিনাল, একটা হচ্ছে সি টার্মিনাল। এনটাকে ভাঙবে অ্যামাইনো পেপটিডেজ আর সি টার্মিনালকে ভাঙবে কার্বক্সি পেপটিডেজ। এটা মনে রাখতে হবে। আর তোমাদেরকে আরেকবার একটু করে বলি যে কোন এনজাইম গুলো কার্বোহাইড্রেটকে ভাঙে আর কোনগুলো এনজাইম ফ্যাটকে ভাঙে, কোনগুলো প্রোটিনকে। তাহলে কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, অথবা যদি বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। হোয়াট আর দ্য অ্যামাইলোলাইটিক এনজাইমস? তাহলে কি বলবা? প্রথম থেকে যদি করো উপর থেকে, স্যালাইভারি আলফা অ্যামাইলেজ অথবা টায়ালিন, তারপরে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, তারপরে স্মল ইন্টেস্টাইনের দিকে আসো, সুক্রেজ, ম্যালটেজ, ল্যাকটেজ, আইসোমালটেজ, আলফা লিমিট, ডেস্টিনেজ। আর ফ্যাট স্প্লিটিং এনজাইম অথবা লাইপোলাইটিক এনজাইম, সেগুলো কি? লিঙ্গুয়াল লাইপেজ, হ্যাঁ, তারপরে প্যানক্রিয়েটিক লাইপেজ, ফসফোলাইপেজ A2, কোলেস্টেরল এস্টারেজ আর পলিপেজ। আর প্রোটিন স্প্লিটিং এনজাইমস অথবা প্রোটিওলাইটিক এনজাইমস কোনগুলো? সেগুলি কি? তাহলে এটা স্টমাক থেকে শুরু হবে, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পেপটিডেজ, অ্যামাইনো পেপটিডেজ, ডাইপেপটিডেজ, ইন্টারোপেপটিডেজ আর ইলাস্টেজ। হ্যাঁ, এগুলি হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইমস। এইভাবে গুলো কিন্তু মনে রাখতে হবে। আবার তোমাদেরকে একটা ভাবে জিজ্ঞেস করা হবে যে হোয়াট আর দ্য প্রোটিওলাইটিক এনজাইম, কিংবা হোয়াট আর দ্য অ্যামাইলোলাইটিক, হোয়াট আর দ্য লাইপোলাইটিক এনজাইম। আবার অন্যভাবে জিজ্ঞেস করা হবে যে বলতো স্যালাইভাতে কোন এনজাইম আছে, প্যানক্রিয়েটিক জুসে কোন এনজাইম আছে, সাবকাস ইন্টারিকাস জুসে কি এনজাইম আছে। এইভাবে তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করা হবে। আবার আলাদা ভাবেও এভাবে আবার রিটেনও কোশ্চেন থাকে যে রাইট ডাউন দ্য প্রোটিওলাইটিক এনজাইমস, এভাবে ছোট কোশ্চেন থাকে। এখন তোমাদের পড়াবো ডাইজেশন এবং অ্যাবজর্পশন। হ্যাঁ, ডাইজেশন আর এটা ডাইজেশন এবং অ্যাবজর্পশনের এটা মনে রাখতে হবে যে ডাইজেশনের যে বেসিক প্রসেস এটা কিন্তু হাইড্রোলাইসিস। হ্যাঁ, আর
তোমার জিআই ট্র্যাক্টের যে এনজাইম গুলো এগুলি কিন্তু তোমার হাইড্রোলিজ গ্রুপ অফ এনজাইমের যে তোমরা ক্লাসিফিকেশন করছো 6টা তোমার এনজাইমকে 6টা গ্রুপে ক্লাসিফাই করা হয়েছে। তার ভিতরে এই এনজাইম গুলো হচ্ছে তোমার কোন গ্রুপে পড়বে? হাইড্রোলেজ, এটা মনে রাখবা। হ্যাঁ, আর ডাইজেশনের যে বেসিক প্রসেস সেটা হচ্ছে হাইড্রোলাইসিস। আর এখানে যে এনজাইম গুলো কাজ করে সেই এনজাইমের কোন গ্রুপে পড়ে? 3 নম্বর যে এনজাইমটা হাইড্রোলেজ সেই গ্রুপে এটা পড়ে। এখন তোমার পরীক্ষায় জিজ্ঞেস করা হয় কিংবা রিটেনও থাকে ডিফাইন ডাইজেশন, ডিফাইন অ্যাবজর্পশন। হ্যাঁ, তাহলে ডাইজেশনটা কি? যে ডাইজেশন মে বি ডিফাইন as a physiochemical process by which complex food particles are broken down into simpler form suitable for absorption and subsequent utilization. তার মানে digestion may be defined as a physiochemical process by which complex food particles are broken down into simpler form and suitable for absorption and subsequent utilization. তাহলে এর বেসিক প্রসেসটা কি? তোমার হচ্ছে হাইড্রোলাইসিস। হ্যাঁ, আর এখানকার যে এই বেসিক প্রসেস অফ ডাইজেশনটা হচ্ছে হাইড্রোলাইসিস, এবং এটা ক্যাটালাইজড হবে কোন এনজাইম দিয়ে? তোমার হাইড্রোলেজ গ্রুপ অফ এনজাইম দিয়ে। এই জিনিসটা মনে রাখবা, এগুলি ভাইভাতে জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, এটা। আর অ্যাবজর্পশনটা কি? যে অ্যাবজর্পশন মে ডিফাইন as a process by which end products of digestion pass through the intestinal epithelium to enter into lymph or blood stream. তাহলে অ্যাবজর্পশনটা কি? যেটা একটা প্রসেস বাই হুইচ এন্ড প্রোডাক্টস অফ ডাইজেশন, যেটা পাস করবে কোথা দিয়ে? ইন্টেস্টিনিয়াল এপিথেলিয়াম দিয়ে, দিয়ে কোথায় যাবে? ব্লাডে অথবা লিম্ফে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার অ্যাবজর্পশন। আমরা ডায়েটারি কার্বোহাইড্রেট সাধারণত কি খাই? স্টার্চ খাই, সুক্রোজ খাই, ল্যাকটোজ খাই, তাই না? তাহলে স্টার্চ যেটা খাই মেইনলি আমরা কি খাই? রাইস, পটাটো, হুইট এগুলি খাই, তাই না? আর সুক্রোজ আমরা ডায়েটারি হিসাবে কেন সুগার খাই, ল্যাকটোজ মিল্ক প্রোডাক্ট এগুলি আমরা ল্যাকটোজ হিসাবে খাই, তাই না? আর সুক্রোজ আর ল্যাকটোজ হচ্ছে তোমার ডাইস্যাকারাইড, আর স্টার্চটা পলিস্যাকারাইড। স্টার্চের ডাইজেশনটা তোমার শুরু হয় মাউথ থেকে, আর সুক্রোজ আর ল্যাকটোজটা হয় কোথায়? স্মল ইন্টেস্টাইনে। হ্যাঁ, কার্বোহাইড্রেট ডাইজেশন। তাহলে কার্বোহাইড্রেট ডাইজেশন মনে রাখতে হবে কোথা থেকে শুরু হচ্ছে? স্টার্চটা মাউথ থেকে। হ্যাঁ, যে স্টার্চ ডাইজেশন starts in mouth by salivary alpha amylase activity. আমাদের স্যালাইভাতে কি থাকে? ওই যে স্যালিভারি ইয়াতে স্যালাইভাতে কি থাকে? কোন এনজাইম থাকে? তোমার দুটা এনজাইম, স্যালিভারি আলফা অ্যামাইলেজ অথবা টায়ালিন, আর একটা ছিল লিঙ্গুয়াল লাইকেজ। হ্যাঁ, তাহলে এই দুটাই কিন্তু ডাইজেশনে হেল্প করবে। তাহলে স্যালিভারি আলফা অ্যামাইলেজটা সাধারণত কিসে মানে এটা কোন ডাইজেশন হেল্প করে? স্টার্চ। তাহলে স্টার্চ ডাইজেশন স্টার্চ ইন দ্য মাউথ বাই স্যালিভারি আলফা অ্যামাইলেজ অ্যাক্টিভিটি। এটা এর কাজ কি? The salivary alpha amylase acts on starch and cleaves alpha 1,4 glycosidic bond of starch and form maltose, maltodextrin আর alpha limit destin. তোমরা জানো স্টার্চ কাকে বলে? স্টার্চটা কি? যেটা হচ্ছে পলিমার অফ তোমার হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ গুলো অনেকগুলো পলিমার মানে অনেক গ্লুকোজ দিয়ে তোমার শুধু মানে এটা কিন্তু হোমোস্যাকারাইড, তাই না? স্টার্চটা একই রকম জিনিস দিয়ে মনোস্যাকারাইড দিয়ে এটা গঠিত। তাহলে এটা স্টার্চ হচ্ছে শুধু গ্লুকোজ দিয়ে, একটার সাথে আর একটা লিঙ্ক থাকে কি দিয়ে? আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এটাকে তাহলে প্রথমে কে ভাঙতেছে? স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। এটা অ্যাক্টস অন স্টার্চ এন্ড ক্লিভস আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড এন্ড ফর্ম করবে তোমার মাল্টোজ, মাল্টোট্রাইস এন্ড আলফা লিমিট ডেস্টিন।
তাহলে স্টার্চকে ভেঙে স্যালিভারি আলফা অ্যামাইলেজ কি তৈরি করবে? ম্যালটোজ, ম্যালটোট্রাইস আর আলফা লিমিট ডেস্টিন। তারপরে মাউথ থেকে কোথায় যাবে? স্টমাকে যাবে। এই ব্রেকডাউন প্রোডাক্টস কোথায় যাবে? goes to stomach. কিন্তু but in stomach no carbohydrate digestion takes place because salivary alpha amylase needs optimum pH 6.7 for its activity. কিন্তু আমরা জানি গ্যাস্ট্রিক জুসের পিএইচটা তোমার কম, অর্থাৎ অ্যাসিডিটিটা হাই। সেই অ্যাসিডিটি হাই হওয়ার জন্য ইট ইনহিবিটস salivary alpha amylase in stomach। হ্যাঁ, তাহলে মাউথ থেকে তোমার এই ব্রেকডাউন প্রোডাক্টস কোথায় যাবে? স্টোমাকে যাবে। কিন্তু স্টোমাকে যে কার্বোহাইড্রেট ডাইজেশনটা হবে না। কেন হবে না? যে স্যালিভারি যে আলফা অ্যামাইলেজ আছে এটার একটা অপটিমাম পিএইচ দরকার। যে কোনো এনজাইম তার অপটিমাম পিএইচ ছাড়া সে কাজ করতে পারে না। এর অপটিমাম পিএইচ কত দরকার? 6.7। আর আমরা মানে দেখেছি তোমার যে গ্যাস্ট্রিক জুসের পিএইচ হচ্ছে 1.5 থেকে 2.5 অথবা 3, কিন্তু আমার স্যালিভারি আলফা অ্যামাইলেজের কাজের জন্য প্রয়োজন কত? এর অপটিমাম পিএইচ কত? 6.7। সেই জন্য আমার হাই অ্যাসিডিটি অফ গ্যাস্ট্রিক জুস ইনহিবিটস salivary alpha amylase activity in stomach. তাহলে in stomach no carbohydrate digestion takes place as because salivary alpha amylase needs optimum pH 6.7 for its activity. High acidity of gastric juice inhibits salivary alpha amylase activity in the stomach. In small intestine. তারপরে তোমার ডাইজেশন প্রোডাক্টস গুলো কোথায় যাবে? স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে যখন এটা স্টমাক থেকে আসবে সেটা কি হবে? তোমার অ্যাসিডিক। হ্যাঁ, তাহলে অ্যাসিডিক dietary contents of stomach goes to the intestine and are neutralized by bicarbonate of pancreas. Pancreatic জুসে তোমার বলছিলাম যে দুই রকম সিক্রেশন হবে। একটা হচ্ছে হাইড্রোলাইটিক টাইপ যেটা হচ্ছে বাইকার্বনেট ডিস, আর একটা হচ্ছে এব্বলিক তোমার হচ্ছে এনজাইম ডিস। হ্যাঁ, তাহলে এই অ্যাসিডিক যে ডায়েটারি কন্টেন্ট স্টমাক থেকে যাচ্ছে কোথায়? ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে যে ওইটা নিউট্রালাইজ বাইকার্বনেট অফ প্যানক্রিয়াস। তারপরে তোমার কি হবে? এই প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ acts on remaining undigested starch and cleaves alpha 1,4 glycosylation of starch and form maltose, maltodextrin and alpha limit destin. মানে আলফা প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজের একটা অপটিমাম পিএইচ আছে, সেটা তোমার তৈরি করবে কে? বাইকার্বনেট। হ্যাঁ, অ্যাসিডিক যে ডায়েটারি কম্পোনেন্টস স্টমাক থেকে আসে সেটা কোথায় যাচ্ছে? ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে আসার পরে এটা নিউট্রালাইজড হবে বাই বাইকার্বনেট অফ প্যানক্রিয়াস। তারপরে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ অ্যাক্টস অন রিমেইনিং আনডাইজেস্টেড স্টার্চ। যে স্টার্চ গুলো আনডাইজেস্টেড ছিল সেগুলোর উপরে তখন এটা কাজ করবে কি? ওই আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডটাকে ভাঙবে। ভেঙে তোমার কি করবো? ম্যালটোজ, ম্যালটোট্রাইস এবং আলফা লিমিট ডেস্টিন তৈরি করবে। তাহলে স্মল ইন্টেস্টাইনে এসে আলফা অ্যামাইলেজও কিন্তু কাজ করে, এটাও কাজ করে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ। কিন্তু এক্ষেত্রে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজটা বেশি তোমার প্রিডোমিনেন্ট হিসাবে কাজ করে। এখন তোমার কার্বোহাইড্রেট ডাইজেশন এটা completed হবে in small intestine, by the enzymes present in brush border of enterocyte named disaccharidase। হ্যাঁ, তোমাদেরকে অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে নেম দা ডিস্যাকারাইডেজ। হ্যাঁ, এটা বলা হবে শুধু, তোমাকে বলা হবে না যে স্মল ইন্টেস্টাইনের এনজাইম গুলো নাম বলো। তাহলে যদি বলা হয় ডাইস্যাকারাইডেজ এনজাইম কি, তার মানে
ডাইস্যাকারাইড গুলোকে যে এনজাইম ভাঙে সেগুলোর নাম হচ্ছে তোমার ডাইস্যাকারাইডেজ, যেমন তোমার সুক্রেজ, ম্যালটেজ, ল্যাকটেজ। এরা কি করে ডাইস্যাকারাইড গুলোকে ভাঙে, সুক্রেজ ভাঙে সুক্রোজকে, ম্যালটেজ ভাঙে ম্যালটোজকে, ল্যাকটেজ ভাঙে ল্যাকটোজকে। তাহলে তাহলে কার্বোহাইড্রেট ডাইজেশনটা এটা কমপ্লিটেড হবে কোথায়? স্মল ইন্টেস্টাইনে বাই দ্য এনজাইমস প্রেজেন্ট ইন ব্রাশ বর্ডার অফ দ্য এন্টেরোসাইট। সেগুলি কি? ডাইস্যাকারাইডেজ। সেগুলি কি কি? ডাইস্যাকারাইড এনজাইম কোনগুলো? যেমন সুক্রেজ, ম্যালটেজ, ল্যাকটেজ। এটা কিন্তু মনে রাখবা, অনেক সময় একটা ছোট রিটেন কোশ্চেন থাকে, রাইট ডাউন দা তোমার ডাইস্যাকারাইড এনজাইম। তখন তোমরা কি লিখবা? এই তিনটা নাম লিখবা, সুক্রেজ, ম্যালটেজ, ল্যাকটেজ। আর কি থাকে তোমার ব্রাশ বর্ডারে এন্টেরোসাইটে? আলফা লিমিট ডেস্টিনেজ। হ্যাঁ, এটা থাকে থাকে তাহলে এই এনজাইম গুলো কি করে? যেমন ম্যালটোজকে ভাঙে তোমার ম্যালটেজ এনজাইম। এটা ভাঙলে আমরা কি পাই? 2 মলিকুল অফ গ্লুকোজ পাই। ম্যালটোট্রাইজকে কে ভাঙবে? ম্যালটেজ ভাঙবে, এখানে আমরা গ্লুকোজ পাবো। আলফা লিমিট ডেস্টিনকে আলফা লিমিট ডেস্টিনেজ ভাঙবে, এখানে গ্লুকোজ পাবো। সুক্রোজকে ভাঙলে কি পাওয়া যাবে? ভাঙবে কে? সুক্রেজ। এগুলি কিন্তু বিশেষ করে এই তিনটা ডাইস্যাকারাইডের এই তিনটা কিন্তু তোমাদের খুব জিজ্ঞেস করা হয় যে সুক্রোজ ভাঙলে আমরা কি পাবো এবং সুক্রোজকে কোন এনজাইম ভাঙে? তাহলে সুক্রোজকে ভাঙে সুক্রেজ, তো আমরা কি পাবো? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো, তাই না? আর ম্যালটোজকে ভাঙবে কে? ম্যালটেজ এনজাইম, আমরা কি পাবো? 2 মলিকুল অফ গ্লুকোজ পাবো। আর ল্যাকটেজকে ভাঙলে আমরা কি পাবো? গ্লুকোজ পাবো এবং গ্যালাক্টোজ পাবো। তাহলে দেখা যাচ্ছে যে তোমার এন্ড প্রোডাক্ট অফ দা কার্বোহাইড্রেট ডাইজেশনে কি কি থাকে? তোমার হচ্ছে গ্লুকোজ থাকে, তোমার ফ্রুক্টোজ থাকে, গ্যালাক্টোজ থাকে। এই তিনটা মনোস্যাকারাইড আমরা পাই। তাহলে পরীক্ষায় বিশেষ করে ভাইভাতে খুব জিজ্ঞেস করা যে হোয়াট আর দ্য এম প্রোডাক্টস অফ দ্য তোমার কার্বোহাইড্রেট ডাইজেশন। তাহলে কি বলবা? তিনটা জিনিস, একটা হচ্ছে গ্লুকোজ, তোমার গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজ। এই তিনটা হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশনে তোমার হচ্ছে এম প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে কার্বোহাইড্রেট ডাইজেশনে এম প্রোডাক্ট কি? তোমার গ্লুকোজ, ফ্রুক্টোজ আর হচ্ছে তোমার গ্যালাক্টোজ। হ্যাঁ, তা এখন মনে রাখতে হবে যে এগুলি কার্বোহাইড্রেট ডাইজেশন হওয়ার পরে এই মানে এই তিনটা জিনিস কিভাবে তোমার অ্যাবজর্পশন হয়। হ্যাঁ, তাহলে মনে রাখবা যে প্রসেস অফ তোমার অ্যাবজর্পশন। হ্যাঁ, সাধারণত কিভাবে অ্যাবজর্পশনটা হয় এটা কিন্তু তোমার এখানে একটু ভুল লেখা আছে যে লার্জ ইন্টেস্টাইন না, এটা যে স্মল ইন্টেস্টাইন হবে। আর বেসিক প্রসেসটা কি তোমার অ্যাবজর্পশনের? গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ কিভাবে অ্যাবজর্পশন হয় এটা খুবই ভাইভাতে তোমাদের জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, তাহলে মনে রাখবা যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, হ্যাঁ, এই দুটা জিনিস তোমার লুমেন থেকে তোমার সেলে যাবে, অর্থাৎ মানে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ আর অ্যাবজর্বড ফ্রম লুমেন টু সেল বাই কিভাবে? কোন প্রসেসে যাবে? বাই সোডিয়াম ডিপেন্ডেন্ট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, যেটাকে বলা হয় সোডিয়াম কো ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ। তাহলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এক কথায় বলবা কিভাবে অ্যাবজর্পশন হয়? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ আর অ্যাবজর্বড ফ্রম লুমেন টু সেল। লুমেন থেকে সেলের ভিতরে কিভাবে যাবে? বাই সোডিয়াম ডিপেন্ডেন্ট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটাকে বলা হয় সোডিয়াম কো ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে যে লুমেন থেকে সেলের ভিতরে যাবে তোমার সোডিয়াম ডিপেন্ডেন্ট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটাকে বলা হয় সোডিয়াম কো ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ। সোডিয়াম এবং গ্লুকোজ একসাথে ঢুকবে, বুঝছো? সেটা লুমেন থেকে ইয়েতে যাবে সেলের ভিতরে। এখন সেল থেকে এটা ব্লাডে কিভাবে যাবে? বাই দ্য প্রসেস অফ ফ্যাসিলিটেড ডিফিউশন। তারপরে মানে এটা ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে এই দে আর অ্যাবজর্ব ফ্রম সেল টু ব্লাড। হ্যাঁ, তাহলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ আর অ্যাবজর্ব
from lumen to cell by sodium dependent secondary active transport, যেটাকে বলা হচ্ছে সোডিয়াম কো ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ। এবং সেলের ভিতর থেকে তারপরে ব্লাডে কিভাবে যাবে, অ্যাবজর্বড হবে বাই ফ্যাসিলিটেড ডিফিউশন। হ্যাঁ, আর তোমার এখানে মনে রাখবা সোডিয়াম ডিপেন্ডেন্ট যে গ্লুকোজটা, গ্লুকোজ ট্রান্সপোর্টার, হ্যাঁ, এটাকে বলা হয় তোমার SGLT। হ্যাঁ, এটার পুরা নামটা কি, সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার 1। এটা যখন লুমিনাল সাইড থেকে যখন সেলের ভিতরে যায় তখন এই ট্রান্সপোর্টারটা ইউজ হয়, মানে SGLT1 অর্থাৎ সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার 1। এটা তোমার যখন লুমিনাল সাইড থেকে সেলের ভিতরে যাবে তখন এই ট্রান্সপোর্টারটা তোমার লাগবে, সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার 1। এটার সাহায্যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এরা লুমেন থেকে সেলের ভিতরে ঢুকবে। আবার সেল থেকে বাই ফ্যাসিলিটেড ডিফিউশনে যখন ব্লাডে যাবে, এটা কোথায় যাবে, অন দা লেটারাল সাইড অফ দা ইন্টেস্টিনাল সেল থেকে ব্লাডে যাবে। তখন কোন ট্রান্সপোর্টার ইউজ হবে, গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। হ্যাঁ, এগুলি মনে রাখতে হবে। যখন এন্টারোসাইট থেকে তোমার ব্লাডে যাচ্ছে তখন কোন ট্রান্সপোর্টার, গ্লুকোজ হচ্ছে ট্রান্সপোর্টার 2। আর যখন তোমার লুমেন থেকে সেলের ভিতরে যাচ্ছিল তখন তোমার কি, সোডিয়াম তোমার ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার 1। এগুলি ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যখন লুমেন থেকে এন্টারোসাইটে যাচ্ছে তখন ট্রান্সপোর্টার কোনটা লাগবে, যে সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার 1। আর এখানে প্রসেসটা কি, যে তোমার সোডিয়াম ডিপেন্ডেন্ট মানে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। হ্যাঁ, এটা। আর এন্টারোসাইট থেকে যখন অর্থাৎ ব্লাডে যাচ্ছে তখন কোন ট্রান্সপোর্টার লাগবে, গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। আর এটা কোন প্রসেসে যায়, বাই ফ্যাসিলিটেড ডিফিউশন। এই বেসিক দুটা কথা মনে রাখবা। লুমেন থেকে সেলের ভিতরে যাবে তোমার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে, এটা সোডিয়াম ডিপেন্ডেন্ট তোমার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটাকে বলা হয় তোমার সোডিয়াম কো ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ। আর হচ্ছে তোমার যখন এন্টারোসাইট থেকে ব্লাডে যাবে তখন বাই ফ্যাসিলিটেড ডিফিউশন প্রসেসে যাবে। তাহলে এই দুটা জিনিস মনে রাখতে হবে। লুমেন থেকে এন্টারোসাইটের মধ্যে যখন ঢুকবে তখন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর এন্টারোসাইট থেকে যখন ব্লাডে যাবে তখন ফ্যাসিলিটেড ডিফিউশন। আর দুটার বেলায় যখন লুমেন থেকে এন্টারোসাইটে যাচ্ছে তখন ট্রান্সপোর্টার কে, সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার 1। আর যখন এন্টারোসাইট থেকে ব্লাডে যাচ্ছে তখন ট্রান্সপোর্টার কোনটা, তোমার হচ্ছে GLUT2। হ্যাঁ, এটা। আর ফ্রুক্টোজ কি হয়, তোমার মানে লুমেন থেকে এন্টারোসাইটে ঢুকবে, এটাও বাই ফ্যাসিলিটেড ডিফিউশন, এবং এন্টারোসাইট থেকে ব্লাডে যাবে তোমার, এটাও বাই দ্য প্রসেস অফ ফ্যাসিলিটেড ডিফিউশন। এখন তোমার এন্টারোসাইটের ভিতরে যে যাবে তখন তোমার ওখানে ট্রান্সপোর্টার ফ্যাসিলিটি ডিফিউশনের জন্য মানে লুমিনাল সাইড থেকে এন্টারোসাইটে যাবে, যে তখন ট্রান্সপোর্টার কোনটা লাগবে, তোমার গ্লুকোজ ট্রান্সপোর্টার 5। আর তোমার এন্টারোসাইট থেকে যখন ব্লাডে যাবে তখন হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। এই বেসিক জিনিসগুলো মনে রাখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট বোথ রিটেন এবং ভাইবার জন্য, যে কিভাবে তোমার এন্ড প্রোডাক্ট অফ দা কার্বোহাইড্রেট ডাইজেশন এগুলি কিভাবে হয়। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এটা কি হয়, যেটা এই দুটো অ্যাবজর্বড হয় ফ্রম লুমেন টু সেল অর্থাৎ এন্টারোসাইটের ভিতরে বাই সোডিয়াম ডিপেন্ডেন্ট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, যেটাকে বলা হয় সোডিয়াম কো ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ। আর তারপরে কি হবে, এরা মানে সেল থেকে ব্লাডে যাবে, অ্যাবজর্বড হবে কিভাবে, বাই ফ্যাসিলিটেড ডিফিউশন। আর এখানে দুটা জিনিস মনে রাখতে হবে, যে প্রথম যখন তোমার লুমেন থেকে এন্টারোসাইটে যাচ্ছিল তখন ট্রান্সপোর্টার কি ছিল, তোমার সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার 1। আর যখন তোমার এন্টারোসাইট থেকে ব্লাডে যাচ্ছে তখন কোন ট্রান্সপোর্টার ইউজ হচ্ছে, তোমার গ্লুকোজ ট্রান্সপোর্টার 2।
আর ফ্রুক্টোজ এটা কিভাবে তোমার অ্যাবজর্ব হয় বাই ফ্যাসিলিটেড ডিফিউশন, সেটা লুমন থেকে যখন ইন্টারোসাইটে যায় তখনও ফ্যাসিলিটেড ডিফিউশন। এখানে ট্রান্সপোর্টার কে কাজ করে, তোমার গ্লুকোজ ট্রান্সপোর্টার 5। আর যখন এন্টারোসাইট থেকে ব্লাডে যায় তখন তোমার ট্রান্সপোর্টার কোনটা লাগে, তোমার গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। এটা মনে রাখবা। আর অ্যামাইনো অ্যাসিডও কিন্তু সেম ভাবে তোমার অ্যাবজর্পশন হয়। হ্যাঁ, আমাদের প্রোটিন ডাইজেশনের এন্ড প্রোডাক্ট অ্যামাইনো অ্যাসিড। এই জন্য কিন্তু একটা জিনিস খেয়াল করবা, যে তোমার আমাদের যে মানে স্যালাইনের প্যাকেট আছে, হ্যাঁ, ওরাল স্যালাইন আমরা ডায়রিয়া হলে তো খাই, হ্যাঁ, ওটার মধ্যে খেয়াল করো যে ওখানে কিন্তু গ্লুকোজও আছে, তোমার সোডিয়াম ক্লোরাইড আছে, মানে তোমার গ্লুকোজ অ্যাবজর্পশনের জন্য কিন্তু সোডিয়াম দরকার। হ্যাঁ, সেজন্য তাহলে সোডিয়াম কিন্তু গ্লুকোজ অ্যাবজর্পশনের জন্য দরকার, কারণ এটা হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট তোমার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের প্রসেসের মাধ্যমে এটা হয়, যেটাকে বলা হয় সোডিয়াম তোমার গ্লুকোজ কো ট্রান্সপোর্ট। হ্যাঁ, এটা এই জন্য কিন্তু দেখবা যে সোডিয়ামে গ্লুকোজ দুটাই কিন্তু ওরাল স্যালাইনের ভিতরে থাকে পরে যে বেটার অ্যাবজর্পশনের জন্য। আজকে তাহলে তোমাদেরকে এটুকুই তোমাদেরকে আজকে পড়াবো। হ্যাঁ, আর এর পরের দিন প্রোটিন ডাইজেশন আর ফ্যাট ডাইজেশন তোমার থাকবে। তাহলে তোমাদের তোমাদের যেমন, তাহলে এটা মনে রাখবা সবসময় যে যে কোনো জিনিসের তোমার ডাইজেশনের অনেক সময় মানে তোমাদের ভাইভাতে কিংবা রিটেনেও অনেক সময় বলা হয় ডেসক্রাইব কার্বোহাইড্রেট ডাইজেশন, কিংবা লেখা থাকবে বলতো কিভাবে তোমার স্টার্চ ডাইজেস্টেড হচ্ছে, কিভাবে তোমার হচ্ছে সুক্রোজ এবং ল্যাকটোজ ডাইজেস্টেড হচ্ছে, এভাবেও থাকে। আবার তোমাদের একটা ছোট প্রশ্ন থাকে যে হোয়াট আর দ্য অ্যামোলোলাইটিক এনজাইম, তখন তোমাকে শুধু এনজাইম গুলোর তোমার নাম লিখতে হবে। হ্যাঁ, তারপরে বিশেষ করে তোমাদের যে কার্বোহাইড্রেট ডাইজেশনের যে এন্ড প্রোডাক্ট এগুলি কিভাবে অ্যাবজর্পশন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এটা ভাইভাতেও জিজ্ঞেস করা হয় আর তোমার ইয়েতে হয়। আর তাহলে কার্বোহাইড্রেট ডাইজেশনের এটা তোমার আসলে প্রথমে শুরু হচ্ছে তোমার ইয়ে থেকে, মাউথ থেকে, তাই না? মাউথ থেকে শুরু হচ্ছে। এটা প্রথমে ওখানে কোন এনজাইমটা কাজ করে মনে রাখবা, সালাইভারি আলফা অ্যামাইলেজ। এটা তোমার স্টার্চকে ভেঙে তোমার কি করবে, তোমার ম্যালটোজ ট্রায়াস আর আলফা ডেস্টিন তৈরি করবে, তাই না? এখান থেকে তোমার কি হবে, অ্যামাইলেজ। তারপরে ওরা কোথায় আসবে, স্টমাকে। স্টমাকে এসে তোমার কার্বোহাইড্রেট ডাইজেশনটা বন্ধ থাকে। কেন থাকে, যে আমরা জানি যে সালাইভারি আলফা অ্যামাইলেজ কাজের জন্য একটা অপটিমাম পিএইচ দরকার, সেটা কত, 6.7। কিন্তু আমরা জানি গ্যাস্ট্রিক জুসের পিএইচটা অ্যাসিডিক, এই অ্যাসিডিক মিডিয়াতে সালাইভারি আলফা অ্যামাইলেজ কাজ করতে পারে না, সেই জন্য স্টোমাকের কোনো কার্বোহাইড্রেট ডাইজেশন হবে না। তারপরে কোথায় আসবে, তোমার স্মল ইন্টেস্টাইনে। ওখানে এসে প্রথমে কাজ করবে কি, ওখানে যে অ্যাসিডিক কাইন্ডটা আসতেছিল স্মল ইন্টেস্টাইনে সেটা নিউট্রালাইজড হবে বাই দ্য বাইকার্বনেট অফ প্যানক্রিয়াস। হ্যাঁ, নিউট্রালাইজড হওয়ার পরে তারপরে তোমার প্যানক্রিয়াটিক তোমার আলফা অ্যামাইলেজ তোমার ওটার স্টার্চের উপরে কাজ করবে। সাধারণত এনজাইম গুলো কি করে, যে গ্লাইকোসাইডিক বন্ড থাকে সেটাকে ভাঙে। হ্যাঁ, ভেঙে তোমার প্রথমে ইয়া মনে করো ম্যালটোজ ম্যালটোট্রায়াস এগুলি তৈরি হয়, তারপরে ওগুলিকে ভাঙবে, ভেঙে তারপর যখন স্মল ইন্টেস্টাইনে আসবে তখন ডাইস্যাকারাইডেজ এনজাইম থাকে, সেগুলি কোথায়, তোমার ব্রাশ বর্ডারে থাকে। সেগুলি কি, প্রেস ম্যালটেজ, তারপরে হচ্ছে ল্যাকটেজ, আর কি থাকে তোমার হচ্ছে আলফা ডেস্টিনস। এগুলি এগুলি তখন তোমার যেমন ল্যাকটেজ ল্যাকটোজের উপরে কাজ করবে, সুক্রেজ সুক্রোজের উপরে কাজ করবে, ম্যালটেজ ম্যালটোজের উপরে কাজ করে তোমরা আমরা এন্ড প্রোডাক্ট কি পাবো, লাস্ট দেখা যাবে যে কি গ্লুকোজ পাবো, তারপরে গ্যালাক্টোজ পাবে, ফ্রুক্টোজ পাবো। এখন এই তিনটা জিনিস কিভাবে অ্যাবজর্পশন হয় এটা মনে রাখবা। তোমার গ্লুকোজ আর গ্যালাক্টোজ অ্যাবজর্ব হবে, লুমেন থেকে সেলে যাবে বাই সোডিয়াম ডিপেন্ডেন্ট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, যেটাকে সোডিয়াম কো ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ বলে। তারপরে
they absorb by facilitated diffusion from cell to blood। আর এখানে দুইটা ট্রান্সপোর্টার লাগে, যখন তোমার এই এন্টারোসাইট তোমার লুমেন থেকে যখন এন্টারোসাইটে যাবে তখন সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 লাগবে, আর যখন তোমার এন্টারোসাইট থেকে ব্লাডে যাবে তখন গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 লাগবে। আর ফ্রুক্টোজটা কিভাবে অ্যাবজর্ব হয়? বাই ফ্যাসিলিটেড ডিফিউশন। সেটা কিভাবে? লুমেন থেকে যখন এন্টারোসাইটে যাবে সেটা ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে। এখানে কি লাগবে? গ্লুকোজ ট্রান্সপোর্টার 5। আর এন্টারোসাইট থেকে যখন ব্লাডে যাবে তখন গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 লাগবে। এটাও ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে ফ্রুক্টোজটা তোমার অ্যাবজর্বড হবে। তাহলে এটুক তোমরা মনে রাখবা। হ্যাঁ, আর মনে রাখবা যে ডাইজেশনের বেসিক প্রসেসটা হচ্ছে হাইড্রোলাইসিস। এখানে এনজাইমের কোন গ্রুপটা কাজ করে? এনজাইম ক্লাসিফিকেশনে হাইড্রোলাইজ গ্রুপের এনজাইম এখানে কাজ করে। হ্যাঁ, এটা মনে রাখবা। এগুলো হচ্ছে ভাইবা টেস্ট, এই ছোট ছোট কোশ্চেন গুলো জিজ্ঞেস করা হয়। আর এমনিতেও তোমাদের থাকবে যে তোমার ডাইজেশন কাকে বলে, অ্যাবজর্পশন কাকে বলে, হ্যাঁ, এগুলি ডেফিনেশন গুলো একদম মুখস্থ রাখবা। হ্যাঁ, যাতে তোমাদের পরীক্ষার সময় বলতে পারো যে হোয়াট ইজ ডাইজেশন, হোয়াট ইজ অ্যাবজর্পশন। এগুলি একদম মানে প্রথমে একটা সোজা জিনিস দিয়ে পরীক্ষা শুরু করা হয়। যদি বলা হয় ডিফাইন ডাইজেশন, বলবা যে ডাইজেশন ইজ দ্য physiochemical process by which complex food particles are broken down into simpler absorbable form। হ্যাঁ, তারপরে আর আর ডাইজেশনটা কি? যে যে মানে ডাইজেস্টিভ প্রসেসের মাধ্যমে যে তোমার এন্ড প্রোডাক্টস থাকে সেগুলি যখন তোমার এন্ড প্রোডাক্টস অফ ডাইজেশন, হ্যাঁ, যেমন তারপরে ওয়াটার, ইলেকট্রোলাইট, এগুলিও হতে পারে, ভিটামিন, এগুলি যখন যে প্রসেসে তোমার ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম থেকে তোমার ব্লাডে অথবা লিম্ফে যাচ্ছে সেই প্রসেসটাকে আসলে তোমার অ্যাবজর্পশন বলে। হ্যাঁ, এই অ্যাবজর্পশনটাও তাহলে দেখা যাচ্ছে যে মেইনলি তোমার এই অ্যাবজর্পশনটা ভাবে হচ্ছে একটা তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, আর একটা হচ্ছে তোমার এই ডিফিউশন প্রসেসের মাধ্যমে এই অ্যাবজর্পশনটা মেইনলি হয়। হ্যাঁ, তাহলে অ্যাবজর্পশনটা তোমার এটা একটা প্রসেস বাই হুইচ end products of digestion pass through the intestinal epithelium to enter করবে into the blood or lymph। আর এটা সাধারণত কি হয়? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে আর ডিফিউশন প্রসেসের মাধ্যমে হয়। হ্যাঁ, একটু মনে রাখো। নেক্সট ক্লাসে তোমাদের প্রোটিন ডাইজেশন এবং ফ্যাট ডাইজেশন এই দুটো পড়াবো। হ্যাঁ, ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।